আজকের ভিডিওটিতে আমরা সাবসিস্টেন্ট ফার্মিং বা জীবন ধারণ ভিত্তিক কৃষি সম্পর্কে আলোচনা করব। তো জীবন ধারণ ভিত্তিক যে কৃষি, এই কৃষি হচ্ছে মানুষের এই শিকার ও পশুপালন যুগের পর মানব সমাজের বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আর এই পর্যায়ে মানুষ নিজের পরিবারের প্রয়োজন মেটানোর জন্য কৃষিকাজ শুরু করে। অর্থাৎ মানুষ যখন আস্তে আস্তে এই শিকার করা বা পশুপালন করা ছেড়ে দিয়ে আস্তে আস্তে এই কৃষিকাজের দিকে মানুষ যখন অগ্রসর হচ্ছে, কৃষিকাজ করতে যখন শিখছে, তখন একদম কৃষিকাজের শুরুতেই মানুষ এই জীবন ধারণ কৃষিকাজ করে থাকতো। অর্থাৎ এই কৃষিতে মানুষ শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের যে চাহিদা, সেই চাহিদা মেটানোর জন্যে এই কৃষিকাজ করতে শুরু করে। আর এটি মানব ইতিহাসের এক বিপ্লবাত্মক পরিবর্তন, কারণ এই সময় থেকেই মানুষ স্থায়ী বসতির দিকে অগ্রসর হয় এবং কৃষি সভ্যতার সূচনা করে। অর্থাৎ এই সাবসিস্টেন্ট ফার্মিং কৃষিকাজ, যেটা এই জীবন ধারণ ভিত্তিক কৃষিকাজ আস্তে আস্তে মানুষকে স্থায়ী বসতি স্থাপনের দিকে অগ্রসর করে। তো এবারেতে আমরা এই যে জীবন ধারণ ভিত্তিক যে কৃষি, এটা কাকে বলে সেটি জানব। তো জীবন ধারণ ভিত্তিক কৃষি হচ্ছে যে, দেখো যে এই জীবন ধারণ কৃষি হলো এমন এক ধরনের কৃষি ব্যবস্থা যেখানে চাষি নিজ এবং তার পরিবারের চাহিদা মেটাতে ফসল উৎপাদন করে। এই কৃষিতে বাণিজ্যিক উদ্দেশ্য নেই বা খুব সামান্য পরিমাণেতে থাকে। অর্থাৎ কৃষক তার নিজের চাহিদা এবং নিজের পরিবারের চাহিদা মেটাতে যে ফসল উৎপাদন করার প্রয়োজন, সেই ফসলটুকুনি উৎপাদন করা হয় এই জীবন ধারণ কৃষিতে। জীবন ধারণ যেটা বোঝায় আর কি, যে বেঁচে থাকার জন্যে যেটুকুনি সম্পদ লাগে বা কৃষিজ ফসল লাগে, খাদ্য সামগ্রী লাগে, সেইটুকুনি এই কৃষিকাজের মাধ্যমেতে উৎপাদন করা হতো। এখানেতে বাণিজ্যিক উদ্দেশ্য বাণিজ্যিক হারে, অর্থাৎ কৃষিজাত পণ্যকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা বা বিক্রি করার উদ্দেশ্য নিয়ে কিন্তু কৃষক এই চাষ করতো না। আর পরবর্তীকালে এটার কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্যিক ফসলের চাষ হয়। তো সেটা আমরা আস্তে আস্তে আলোচনার শেষের দিকে আসব। আমাদের মনে রাখতে হবে যে এই যে জীবন ধারণ ভিত্তিক যে কৃষিকাজ আছে, এটি শুধুমাত্র কৃষক তার নিজের এবং নিজ পরিবারের চাহিদা মেটানোর জন্যই মূলত এই কৃষিকাজ করতো বা এখনও করে থাকে। এখানেতে সেভাবে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে কৃষক কিন্তু কৃষিকাজ করে না। এরপরে দিয়ে আমরা এই যে জীবন ধারণ ভিত্তিক কৃষির যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলি আছে, সেই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, দেখো যে জমির আকার হচ্ছে ছোট হয়ে থাকে। সাধারণত পরিবার ভিত্তিক ছোট আকারের জমিতে চাষবাস করা হয়। জমির মালিকানাও অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তি বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে। যেহেতু কৃষক তার নিজস্ব চাহিদা মেটানোর জন্য যেহেতু করছে এই কৃষিকাজটি, সেই জন্যে এটা ব্যাপকভাবে বৃহত্তর জমিতে এই ধরনের কৃষিকাজ সাধারণত করা হয় না। ছোট ছোট জমি, পরিবার ভিত্তিক ছোট ছোট জমিতে এই কৃষিকাজ করা হয়ে থাকে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য আছে, যে এর উৎপাদন হচ্ছে সীমিত। অর্থাৎ উৎপাদনের লক্ষ্য যেহেতু পরিবারের চাহিদা খাদ্যের চাহিদা পূরণ করা, কৃষকের নিজস্ব চাহিদা পূরণ করা, সেই জন্য এখানেতে উৎপাদনের লক্ষ্যমাত্রাও কিন্তু কম পরিমাণেতে ফসল উৎপাদন হয়। আর উৎপাদিত অতিরিক্ত ফসল খুব কম এবং তা স্থানীয় বাজারে বিক্রি হয়। অর্থাৎ যদি বেশি ফসল উৎপাদন হয়, যেটা কৃষকের যে নিজস্ব চাহিদা মেটানোর পর যদি কৃষিজ ফসল উদ্বৃত্ত থাকে, তাহলে সেটা স্থানীয় বাজারেতে বিক্রি করা হয়, কিন্তু সেটা খুবই কম পরিমাণে। বৃহত্তরভাবে যেহেতু এটা বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে চাষ করা যেহেতু হয় না এই কৃষিকাজ, সেই জন্যে বৃহত্তর বাণিজ্যেতে যে বিক্রি বাটা কিন্তু এই ধরনের কৃষিজ পণ্যের ক্ষেত্রে খুব কমই হয়ে থাকে। তারপরে দেখো যেটা তৃতীয় যে বৈশিষ্ট্যটা আছে, সেটা হচ্ছে এখানেতে প্রথাগত কৌশল এবং যে কৃষিজ সরঞ্জাম, যে যন্ত্রপাতি, সেগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো দেখো এই যে কৃষিতে এখনও হচ্ছে প্রাচীন এবং স্থানীয় উপকরণ, যেমন লাঙল, কুড়াল, গরুর গাড়ি বা মই ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে এবং মানব আর পশু শ্রমই হচ্ছে প্রধান শক্তি। অর্থাৎ এই ধরনের যে কৃষিকাজ যেটা হয়, এই কৃষিকাজেতে গতানুগতিক সেই প্রাচীন উপকরণগুলো এবং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে এবং পশু এবং মানুষ তার যে যে পশু শক্তি এবং মানুষের যে পেশি শক্তি রয়েছে, দৈহিক শ্রম, তার মাধ্যমেতেই কৃষিকাজ করা হয়ে থাকে। এখানেতে আধুনিক কৃষিজ যে সমস্ত উপকরণ বা যে যন্ত্রপাতি
সেই ধরনের ব্যবহার কিন্তু এই ধরনের কৃষিকাজেতে কমই লক্ষ্য করা যায়। পরের যে বৈশিষ্ট্য যেটি রয়েছে সেটা হচ্ছে দেখো যে স্বল্প বৃষ্টিপাত ও মৌসুমি বায়ু নির্ভরতা, অর্থাৎ এই চাষবাস মূলত মৌসুমি বৃষ্টির উপর নির্ভরশীল, সেচের আধুনিক পদ্ধতির ব্যবহার খুব কম। মূলত এই জীবনধারণ ভিত্তিক যে কৃষিকাজ হয়, এই কৃষিকাজ যে সমস্ত পৃথিবীর অঞ্চলগুলোতে দেখা যায়, মূলত সেখানেতে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। আর মূলত মৌসুমি বৃষ্টিপাতের মানে মৌসুমি বায়ু দ্বারা যে বৃষ্টিপাত হয়, সেই মৌসুমি বায়ু প্রবাহিত যে অঞ্চল, বিশেষত আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ বা দক্ষিণ পূর্ব এশিয়ার আরও যে অন্যান্য যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশগুলোতে মূলত এই জীবনধারণ ভিত্তিক যে কৃষিকাজ, এগুলো সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এবং এই কৃষিকাজ মূলত মৌসুমি বৃষ্টির উপরেতে, মানে বর্ষাকালে যে মৌসুমি বায়ুর দ্বারা যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির উপরেতে এই ধরনের কৃষিকাজ নির্ভরশীল। আর সেচের আধুনিক পদ্ধতির ব্যবহারও খুব কম, মানে যে শুকনো সময়তে গ্রীষ্মকাল বা শীতকালেতে যে সেচের মাধ্যমেতে যে জল দেওয়া কৃষি জমিগুলোতে, সেটার ব্যবহারও খুব একটা বেশি করা হয় না। মূলত এই ধরনের কৃষি বর্ষাকালেতে মৌসুমি বৃষ্টির উপরেতে নির্ভর করেই করা হয়ে থাকে। তারপরে দেখো পরের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে ফসলের বৈচিত্র্য। তো এখানেতে একাধিক ফসল চাষ করা হয়, যেরকম ধান, গম, মুসুর ডাল বা আলু, ভুট্টার মতন ফসল। আর ফসল চাষের সঙ্গে সঙ্গে এই গৃহপালিত পশুপালনও অনেক ক্ষেত্রে কৃষির অঙ্গ হয়ে থাকে। কৃষক অনেক সময় দেখা যায় যে কৃষিকাজের পাশাপাশি গৃহপালিত যে সমস্ত পশু, যেরকম গরু, ছাগল, ভেড়া ইত্যাদি প্রতিপালন করে থাকে। আর একটা বিষয়, এখানেতে এই যে জীবন ধারণ ভিত্তিক যে কৃষিকাজ, এখানেতে মূলত খাদ্য ফসল, বিশেষ করে এই যে ধান এর মতন এই খাদ্য ফসল চাষ এই ধরনের কৃষিতে বেশি পরিমাণেতে করা হয়ে থাকে। কারণ যেহেতু খাদ্যের চাহিদা, কৃষকের নিজস্ব এবং পরিবারের খাদ্যের চাহিদা মেটানোর জন্যই এই ধরনের কৃষিকাজ যেহেতু করা হয়ে থাকে, সেই জন্য বাণিজ্যিক ফসলের যে চাষ হয়, সেই চাষ কিন্তু এই কৃষিতে বিশেষ দেখা যায় না। সারা বছর ধরে বিভিন্ন যে সমস্ত মৌসুমি যে চাষগুলো করা হয়, সেগুলো মূলত খাদ্য ফসল কেন্দ্রিকই হয়ে থাকে, মানে খাদ্যের চাহিদা মেটানোর জন্যে এই ধরনের চাষগুলো, মানে ফসল নির্বাচন করা হয় এবং চাষ করা হয়ে থাকে। এবারেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই ধরনের যে কৃষি, এগুলো কোথায় আছে, মানে বন্টন অবস্থানটা কোথায়। তো প্রথমেই আসি আমাদের ভারতবর্ষেতে। তো ভারতবর্ষে গ্রামাঞ্চলেতে এখনও এই ধরনের জীবনধারণ ভিত্তিক কৃষিকাজ হয়ে থাকে। আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলগুলোতে, গ্রাম্য অঞ্চলগুলোতে এই জীবনধারণ ভিত্তিক যে কৃষিকাজ, এই কৃষিকাজের মাধ্যমেতে ফসল উৎপাদন করা হয়ে যায়। মূলত আমাদের ভারতবর্ষের যে ধান চাষ হয়ে থাকে, এই ধানের চাষ এই জীবনধারণ ভিত্তিক যে কৃষি তারই অন্তর্গত। এবং বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেতেও এই ধরনের কৃষি প্রচলিত। অর্থাৎ তোমরা দেখবে যে পশ্চিমবঙ্গেতে যে সমস্ত মানুষেরা চাষের কাজের সঙ্গে যুক্ত, যারা এই তাদের জমিতে ধানের চাষ করে, দেখবে যে বর্ষাকালেতে বা বিভিন্ন সিজনেতে যে চাষটা হয়, এই ধানের চাষ, এটা কিন্তু জীবনধারণ ভিত্তিক কৃষি। মানে আমাদের এইখানেতে যে চাষ হয় সেটা সম্পূর্ণ এই জীবনধারণ ভিত্তিক কৃষিকাজের মাধ্যমেতেই ধান চাষটা হয়ে থাকে। দেখবে যে আমরা কি করি, আমরা সাধারণত আমাদের নিজস্ব চাহিদা মেটানোর, মানে নিজের পরিবারের সারা বছরের যে চালটা লাগে, সেই চালটা যাতে কৃষিকাজের মাধ্যমেতে, চাষের মাধ্যমেতে আমরা যদি পেয়ে থাকি, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা চাষটা করি। বাজারেতে বিক্রি করব সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু সবসময়তে আমরা চাষ করি না। এমন নয় যে করা হয় না, করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নিজস্ব পরিবারের চাহিদা মেটানোর জন্যই এই ধানের চাষটা করা হয়ে থাকে। তো আমাদের রাজ্যতে বা বিহার, ছত্তিশগড় বা উড়িষ্যার যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, এখানেতে যে চাষগুলো হয় ধানের চাষ বিশেষ করে, এইগুলো এই জীবনধারণ ভিত্তিক কৃষির অন্তর্গত। তারপরে আফ্রিকা মহাদেশের যে সাহারা মরুভূমি অন্তর্গত, মানে সাব সাহারান যে সমস্ত দেশগুলো আছে, সাহারা মরুভূমির প্রান্তবর্তী যে সমস্ত দেশগুলো, সেই সমস্ত দেশেতে বহু কৃষক পরিবার এখনও এই সাবসিস্টেন্ট ফার্মিং বা জীবনধারণ ভিত্তিক কৃষিকাজ করে থাকে। আরেকটি যেটা রয়েছে, যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে ভিয়েতনাম, লাওস, মায়ানমার, থাইল্যান্ডের যে পাহাড়ি অঞ্চল, এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলগুলোতে এই জীবনধারণ ভিত্তিক কৃষি লক্ষ্য করতে পারা যায়। আচ্ছা, এখানেতে দেখো একটা ম্যাপ দিয়েছি, সেইখানেতে দেখো এখানেতে জীবনধারণ ভিত্তিক যে কৃষিকাজ রয়েছে, সেই কৃষিকাজটা এই ম্যাপেতে দেখানো হয়েছে যে কোন কোন জায়গাতে
এই জীবন ধারণ ভিত্তিক কৃষি হয়ে থাকে। এবং লক্ষ্য করলে দেখা যাবে, দেখো এখানে স্থানান্তর কৃষি, স্থায়ী কৃষি এবং নিবিড় কৃষি, এগুলো প্রত্যেকটাই কিন্তু এই জীবন ধারণ ভিত্তিক কৃষিকাজেরই অন্তর্গত। এই বিষয়ে আমি আলোচনায় আসছি। এবং দেখো এই ম্যাপটাতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে এই জীবন ধারণ ভিত্তিক কৃষি পৃথিবীর কোন কোন জায়গাগুলোতে এখনও হচ্ছে করা হয়ে থাকে। এবং আমাদের ভারতবর্ষের এই জায়গাটা লক্ষ্য করলে দেখতে পাবে যে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ যে চাষটা হয়, মূলত যে ধানের যে চাষটা হয়, সেটা হচ্ছে এই বর্ষাকালেতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর উপরে নির্ভর করে আমাদের ভারতবর্ষে অধিকাংশ ধানের চাষটা হয়ে থাকে। এবং এটা জীবন ধারণ ভিত্তিক কৃষিরই কিন্তু অন্তর্গত। এরপরেতে দেখো এই জীবন ধারণ ভিত্তিক কৃষির যে ধরন, অর্থাৎ যে প্রকারভেদগুলো আছে, সেগুলো সম্পর্কে এবার এক এক করে আমরা আলোচনা করব। প্রথমে আসি স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশন। অর্থাৎ এটি এমন এক ধরনের জীবন ধারণ কৃষি যেখানেতে বন পরিষ্কার করে সাময়িকভাবে চাষ করা হয় এবং কয়েক বছর পর জমি ছেড়ে নতুন জায়গায় চলে যাওয়া হয়। মানে কৃষক একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর জমি পরিবর্তন করে চাষ করা হয়ে থাকে। আর এক্ষেত্রে এখানেতে বনাঞ্চলগুলোকে নির্বাচন করা হয়, সেখানেতে বন জঙ্গল কেটে বনাঞ্চল পরিষ্কার করে কৃষি জমি বার করা হয় এবং সেই কৃষি জমিতে চাষবাস করা হয়। তারপরেতে যখন আস্তে আস্তে সেই জমি যখন উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে, যখন ভালো আর চাষ না হয়, তখন সেই জমি পরিত্যাগ করে কৃষকেরা অন্য জায়গাতে চলে যায় এবং সেখানেতে গিয়ে আবার সেই বনাঞ্চল পরিষ্কার করে কৃষি জমি বার করে চাষ করা হয়ে থাকে। আমাদের ভারতবর্ষ এই ধরনের চাষ হয়, যেরকম এই ভারতের উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলেতে যে ঝুম চাষ, এই স্থানান্তর কৃষি আমাদের ভারতে ঝুম চাষ নামে পরিচিত। পৃথিবীর আরও অন্যান্য যে সমস্ত অঞ্চল আছে সেখানেতেও এই স্থানান্তর কৃষি বিভিন্ন নামেতে পরিচিত। তো আমাদের ভারতবর্ষে এটা ঝুম চাষ নামে পরিচিত। এই পদ্ধতিতে কিন্তু চাষ করা হয়। আর একটা বিষয় আমি এখানেতে বলে রাখবো, এই ঝুম চাষ কিন্তু আস্তে আস্তে এখন মানে ব্যান করে দেওয়া হচ্ছে। তার কারণটা হচ্ছে, যেহেতু এখানেতে বনাঞ্চলকে কেটে ফেলা হয়, যেটা পরিবেশের উপরেতে একটা গভীর প্রভাব ফেলে, যে অরণ্য হনন যে ব্যাপারটা, তো সেই কারণেতে এই ঝুম চাষ করাটাকে কিন্তু এখন আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। তুলনামূলকভাবে এই এই কৃষিকাজের বিকল্প হিসেবে অন্য কৃষি পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। তারপরে আছে দেখো স্থায়ী কৃষি। এখানেতে কি হয়, এখানেতে মানুষ নির্দিষ্ট জমিতে প্রতি বছর নিয়মিতভাবে চাষ করে। আমাদের আশপাশে যে সমস্ত জমি যেখানেতে কৃষক পরিবাররা স্থায়ীভাবে বসবাস করে তাদের জমিতে মানে চাষবাস করে, মানে পরিবর্তন করে না। মানে এটা সম্পূর্ণ কিন্তু ঝুম চাষের সম্পূর্ণ বিপরীত অবস্থা। ঝুম চাষেতে একটা নির্দিষ্ট সময় অন্তর জমি পরিবর্তন করা হয়, কিন্তু স্থায়ী কৃষির ক্ষেত্রে এটা কিন্তু হয় না। নিয়মিত জমিতে চাষ করা হয় এবং কৃষকের যে বসতি বাড়ি সেই জমির পাশেতেই থাকে এবং সেই কৃষক পরিবার কিন্তু স্থায়ীভাবে সেই জমিতে বসবাস করে। কোনো অবস্থাতেই কৃষক কিন্তু তার জমি পরিত্যাগ করে অন্য জায়গাতে চলে যায় না। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে নিবিড় কৃষি, ইন্টেন্সিভ ফার্মিং যেটাকে বলা হয়। এখানেতে নিবিড় পদ্ধতিতে কম পরিমাণ জমি থেকে বেশি ফসল উৎপাদন করা হয়ে থাকে, আর প্রধানত স্থায়ী প্রয়োজন মেটানোর জন্য এই ধরনের ফসলের চাষ করা হয়ে থাকে। আমাদের ভারতবর্ষে এই যে ধানের যে চাষ হয়, এই ধানের চাষ কিন্তু এই নিবিড় কৃষির মধ্যে পড়ে। অর্থাৎ জীবন ধারণ ভিত্তিক যে কৃষিকাজ, এর যে একটি প্রকার রয়েছে যেটাকে এই নিবিড় কৃষি বলা হয়। তো আমাদের এই জীবন ধারণ ভিত্তিক নিবিড় কৃষি পদ্ধতির মাধ্যমেতে, যেখানেতে এই পশু শ্রম, মানে পশুকে ব্যবহার করে পশু শক্তি এবং মানুষের যে দৈহিক শ্রম, এই দৈহিক শ্রম দানের মাধ্যমেতে খুবই পরিশ্রম করে অতি নিবিড়ভাবে, যেহেতু জমির পরিমাণ এই ধরনের কৃষিতে খুব কম থাকে, সেই নিবিড়ভাবে ও পরিশ্রম করে হচ্ছে ফসল ফলানো হয়ে থাকে। ঠিক আছে, তো এইটা এরপরেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই যে জীবন ধারণ ভিত্তিক যে কৃষিকাজ, এর যে গুরুত্ব, সেই গুরুত্ব সম্পর্কে আমরা জানবো। তো প্রথম গুরুত্ব হচ্ছে যে কৃষিভিত্তিক সমাজ গঠন, অর্থাৎ মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে। অর্থাৎ যেটা আমি শুরুতে বললাম যে এই কৃষিকাজ যেদিন থেকে মানুষ করতে শুরু করে, আস্তে আস্তে কি হয়, মানুষ স্থায়ী বসতি, মানে সেই মানুষ যে যাযাবর যে জীবনযাপন, সেটা থেকে মানুষ আস্তে আস্তে বেরিয়ে আসে এবং স্থায়ীভাবে বসতি করতে শুরু করে। কারণ তখন যাযাবর জীবনযাপন করতো, খাদ্যের সন্ধানেতে মানুষ এক স্থান থেকে আর এক স্থানেতে ঘুরে ঘুরে বেড়াতে হতো। কিন্তু মানুষ যেদিন থেকে আস্তে আস্তে এই যে কৃষি পদ্ধতি, মানে কৃষিকাজ করা শিখলো, তখন দেখতে পারলো যে একটা জমিতে নিয়মিতভাবে যদি আমি ফসল চাষ করি, তাহলে সেটা আমার খাদ্যের চাহিদাকে মিটিয়ে থাকে। তো যে কারণেতে কৃষিকাজ করার পর থেকে মানুষ আস্তে আস্তে স্থায়ী বসতি নির্মাণ করতে শুরু করে, স্থায়ীভাবে বসতি গড়ে তুলতে শুরু করে, যেটা পরবর্তীকালে দিয়ে পরিবার, সমাজ, ধর্ম, সংস্কৃতির বিকাশ ঘটাতে সাহায্য করেছিল।
তারপরে দেখো যে এই পরের যে গুরুত্ব, যে উৎপাদন ও সম্পদের যে বন্টন, অর্থাৎ কৃষি থেকে উদ্বৃত্ত যে ফসল সেগুলো নতুন পেশার বিকাশে সহায়ক হয়। আস্তে আস্তে দেখা যায় যে কৃষি সংক্রান্ত বিভিন্ন রকম পেশার বিকাশ হতে থাকে। ব্যবসা বাণিজ্য এবং নগর সভ্যতার সূচনা হয়, অর্থাৎ কিনা যে যেটুকুনি ফসল আর কি উদ্বৃত্ত হতো আস্তে আস্তে সেগুলোকে বিক্রি বাটা করা হতো স্থানীয় বাজারেতে, অর্থাৎ মানুষের মধ্যে এই যে ব্যবসা বাণিজ্য করার, অর্থাৎ লেনদেনের যে ব্যাপারটা, সেই জিনিসটা আস্তে আস্তে গড়ে উঠতে থাকে, যেটা পরবর্তীকালে নগর সভ্যতার সূচনাতে সাহায্য করেছিল। তারপরে জনসংখ্যা বৃদ্ধি ও সম্প্রসারণ, অর্থাৎ কৃষির কারণে খাদ্য নিরাপত্তা আসে, যেটা এই জনসংখ্যাকে বাড়িয়ে তোলে এবং নতুন সমাজ গঠন করতে সাহায্য করে। অর্থাৎ যেহেতু মানুষ স্থায়ীভাবে কৃষিকাজ করতে শুরু করে, সেহেতু খাদ্যের একটা নিরাপত্তা আসে, মানুষকে আর সেই ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করতে আর লাগে না। তো যে কারণেতে মানুষ পরিবার পরিকল্পনা, পরিবারকে বাড়ানো, সন্তান আরও বৃদ্ধি করা, মানে সন্তান সন্ততি নেওয়ার যে প্রবণতাটা, সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। মানে কৃষিভিত্তিক সমাজ কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে সেই ছেলে মেয়ে নেওয়ার যে প্রবণতাটা, সেটাকে আস্তে আস্তে বাড়িয়ে তোলে, বেশি বেশি করে মানুষ সন্তান নিতে থাকে। যেহেতু খাদ্যের নিরাপত্তাটা যেহেতু আছে, মানে খেতে পড়তে দিতে আর অসুবিধা হয় না, সেই জন্য জনসংখ্যাটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে স্থায়ী মানে কৃষিকাজ করার সময় থেকে, এবং যেটা পরবর্তীকালে সমাজ গঠনেতে বা সমাজের বিভিন্ন ক্ষেত্রেতে একটা ভূমিকা রাখে। এবারে দেখো যেটা জানবো সেটা হচ্ছে যে আধুনিক যুগে পরিবর্তন, অর্থাৎ যে এই যে কৃষি ব্যবস্থা, অর্থাৎ এই জীবন ধারণ ভিত্তিক যে কৃষি কাজ, এটার আধুনিক যুগে কী কী এর মধ্যে পরিবর্তন এসেছে। তো আধুনিক যুগেতে এই কৃষিকাজের বিভিন্ন পদ্ধতির মধ্যে বিভিন্ন পরিবর্তন হয়েছে। তো দেখো যে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে, যেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। সেই সঙ্গে সঙ্গে সেচ, সার ও বীজের উন্নত প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ যেটা আমরা জানলাম যে এই যে জীবন ধারণ ভিত্তিক যে কৃষিকাজ, এই কৃষিকাজ সাধারণত কি হয় না, গতানুগতিক সেই প্রাচীন পদ্ধতি অনুসরণ করে করা হয়। অর্থাৎ এখানেতে মানুষ তার নিজস্ব দৈহিক শ্রম দান করে থাকে। বীজ মানে 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 কি বলা চলে যে কৃষিকাজে যে বীজ রোপণ করা, মানে তারপর তার পরিচর্যা করা, কাটা, ফসল ঝাড়াই করা ইত্যাদি যে বিভিন্ন যে কাজগুলো, সেখানেতে মানুষ তার নিজস্ব শ্রম দেয়, পশু শক্তিকে কাজে লাগায়, গতানুগতিক যে সমস্ত কৃষি যন্ত্রপাতি আছে সেগুলোকে ব্যবহার করে। কিন্তু আস্তে আস্তে এখন বর্তমানেতে আধুনিক সভ্যতার পরিবর্তনের সাথে সাথে এই কৃষি ব্যবস্থাতেও পরিবর্তন এসেছে এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে। দেখবে তোমরা এখন আমাদের এইখানেতে অনেকে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানেতে যে ধান কাটার যে কাজগুলো হয়, সেই ধান কাটার কাজেতে এখন বড় বড় মেশিন নামানো হচ্ছে। কৃষক আর মাঠেতে ওই কাস্তে হাতে নিয়ে ধান কাটে না, বড় মেশিনের সাহায্যে এই ধানগুলোকে কাটা হচ্ছে। তারপরেতে এই যে ফসল যে ঝাড়া মানে ধান যে ঝাড়ার যে কাজটা, এটাও মেশিনের মাধ্যমেতে করা হয়। দেখবে পা দিয়ে চালানো একটা মেশিন আছে, যে মেশিনের সাহায্যে এই ধান ঝাড়া হয়ে থাকে। আগে তো ওই পাটাতন তৈরি করে নিয়ে তার উপরেতে বাড়ি মেরে মেরে ধান ঝাড়া হয়, সেটাও করা হয় গ্রাম্য অঞ্চলগুলোতে, সেটাও করা হয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যন্ত্রপাতির ব্যবহারগুলো মানুষ আস্তে আস্তে করতে শুরু করেছে এই কৃষিকাজের মধ্যে, যেটা খুব ভালো। আর সঙ্গে সঙ্গে এটা হচ্ছে উন্নত প্রযুক্তি, মানে যেরকম ভালো মানের রাসায়নিক সারের ব্যবহার, বীজের ব্যবহার করতে আরম্ভ করে, এবং সেচের ক্ষেত্রেও সেটাও দেখা যায় যে উন্নত প্রযুক্তির মাধ্যমেতে সেচ খাল তৈরি করে সেই খালেতে মাধ্যমেতে কৃষিক্ষেত্রে জল সেচ করা হয়। কারণ শীতকালেতে বা গ্রীষ্মকালেতে আমাদের ভারতবর্ষের মানে চাষের ক্ষেত্রেতে জল সেচটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো সেই কারণ তো এগুলো কিন্তু এই আধুনিক যে সমস্ত পদ্ধতিগুলো, এগুলো আস্তে আস্তেই আমাদের ভারতের জীবন ধারণ ভিত্তিক যে কৃষিকাজ তার মধ্যে ইনক্লুড হচ্ছে, এগুলো ব্যবহার করছে কৃষকেরা। আর তবে হ্যাঁ, এগুলো ব্যবহার করলেও কিন্তু এখনও আমাদের ভারতের বহু গ্রাম অঞ্চল আছে যেখানেতে কিন্তু ওই গতানুগতিক সেই পুরনো পদ্ধতি কিন্তু অনুসরণ করে চাষবাস করা হয়ে থাকে। অর্থাৎ সেই সাবসিস্টেন্ট পদ্ধতি মাধ্যমেতে সেই গতানুগতিক পদ্ধতিতে চাষ করা হয়ে থাকে। এবারেতে আমরা এই আলোচনার একদম শেষে চলে এসেছি, আমরা একদম উপসংহার টানবো কনক্লুশনেতে। দেখো এই যে জীবন ধারণ যে কৃষি, এটা মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পর্ব, যা মানুষকে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতির দিকে পরিচালিত করে। তো এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই কৃষিকাজ কি হয় যে মানুষের এই যে শিকার করার জন্য বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে বেড়াতে হতো, পশুপালনের জন্য ঘুরে ঘুরে বেড়াতে হতো, এই যে যাযাবর যে জীবন, সেখান থেকে স্থায়ী বসতির দিকে পরিচালিত করে। তার মানে এমন নয় যে সবাই হচ্ছে পশুপালন বা শিকার ছেড়ে দিয়ে কৃষিকাজ করতে শুরু করলো, তা নয়।
যারা এই সুযোগটা পেয়েছিল কৃষিকাজ করার করার যে সুযোগটা পেয়েছিল, তারাই কিন্তু আস্তে আস্তে এই কৃষিকাজের দিকে চলে আসে এবং স্থায়ী বসতি নির্মাণ করতে থাকে, অর্থাৎ সেই যাযাবর জীবনটা তারা পরিত্যাগ করে চলে আসে। আর এটি শুধুমাত্র একটি কৃষি ব্যবস্থা নয়, বরং মানব সভ্যতার সমাজ, সংস্কৃতি ও অর্থনীতির ভিত্তি গঠনের প্রধান স্তম্ভ। অর্থাৎ মানুষের সমাজের একটা বিরাট পরিবর্তন হয় এই কৃষিকাজের ফলেতে। আর এই কৃষির মাধ্যমে মানুষ প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে একটি ভারসাম্যমূলক জীবনযাপন করত, যা আজকের পরিবেশ বান্ধব উন্নয়নের যে চিন্তার ভিত্তি হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ যেটা কিনা এই যে মানুষের এই যে পরিবেশের সঙ্গে, যেহেতু এই যে জলবায়ু নির্ভর সাধারণত এই ধরনের কৃষিকাজ, এখন মানে এই যে জীবন ধারণ ভিত্তিক যে কৃষিকাজ, সেই জন্য মানুষকে প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে বা যখন যে সময় যে ফসল চাষ করা উপযুক্ত হতো, সেই সময়তে সেই ধরনের ফসলই কিন্তু এই ধরনের কৃষিতে করা হতো। অর্থাৎ প্রকৃতির সঙ্গে মানুষের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এই কৃষিকাজের মাধ্যমেতে। এই যে মানুষ ও প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে একটি ভারসাম্যপূর্ণ একটা ব্যালেন্স জীবনযাপন করতে শুরু করে, যেটা কিন্তু আজকের দিনে, যেহেতু আজকের আমাদের পরিবেশ খুবই দূষিত হয়ে পড়েছে, পরিবেশের বিভিন্ন উপাদানগুলোর যে ভারসাম্য সেগুলো নষ্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এই যে পরিবেশ বান্ধব যে উন্নয়ন বা বিশেষ করে যে স্থিতিশীল উন্নয়নের যে চিন্তাধারা, সেক্ষেত্রে এই কৃষিকাজ কিন্তু একটি ভূমিকা নিতে পারে। মানে এই যে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে যে কৃষিকাজ করার যে বিষয়টি, সেইটি। তো আজকের আলোচনাটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।